Hello friends, I am MD Harun Al Rashid and it's your YouTube channel Harun Biojon. Today in this video I will discuss about semi-conservative mode of replication by Michelson-Stahl experiment from the chapter Molecular Basis of Inheritance, especially for NEET aspirant. তো আমি এই চ্যাপ্টারের মধ্যে বা এই ভিডিওর মধ্যে আমি কি করব, এখানে তোমার রেপ্লিকেশন পদ্ধতিতে হওয়ার জন্য তার আগে যে সেমি কনজারভেটিভ মোড অফ অ্যাপ্লিকেশন বলে মিশেলসন এবং স্টাহলের একটা এক্সপেরিমেন্ট রয়েছে, সেটাকে আজকে তোমাদের সামনে আলোচনা করব এনসিইআরটি বই থেকে। তো চলো শুরু করা যাক। প্রথম বলছে, দেখেন বলছে while proposing the double helical structure of DNA, Watson and Crick had immediately proposed a scheme for replication of DNA. যখন তোমার ওয়াটসন এবং ক্রিক প্রথম ডাবল হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ আলোচনা করলো, সেই সঙ্গে সঙ্গে তারা আরেকটা মেকানিজম আলোচনা করলো, সেটা হচ্ছে রেপ্লিকেশন অর্থাৎ প্রতিলিপিকরণ পদ্ধতি। এই প্রতিলিপিকরণ পদ্ধতিটি তারা বলল টু কোট দেয়ার অরিজিনাল স্টেটমেন্ট। তারা কি বললো আসলে দেখো, প্রথম এটা হচ্ছে ওদের মত। ইট হ্যাজ নট এসকেপড our notice that the specific pairing we have postulated immediately suggests a possible copying mechanism for the genetic material. It has not escaped, অর্থাৎ এই যে আমাদের পেয়ারিং হলো, বলছে it has not escaped, এখানে এটা থেকে ছাড় পাওয়া যাবে না। our notice, আমাদের নোটিস হলো that the specific pairing, specific মানে এটি অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এটি specific pairing we have postulated মানে আমরা যেটা দিয়েছি বা আমরা যেটা প্রপোজ করেছি যে এইভাবে তোমার ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার তৈরি হয়েছে, ইমিডিয়েটলি সাজেস্ট এ পসিবল কপিং মেকানিজম ফর জেনেটিক ম্যাটেরিয়াল, মানে এটা সঙ্গে সঙ্গে তোমার আবার নতুন কপি তৈরি করছে, যেখান থেকে তোমার হচ্ছে এই পেয়ারিংগুলো ছাড়া পেয়ে সেরকম নেই, পেয়ারিংগুলো সব একই থাকছে, কিন্তু এখান থেকে কি হচ্ছে নতুন জেনেটিক ম্যাটেরিয়াল এর কপি তৈরি হচ্ছে, একইভাবে একই রকমভাবে তোমার এর কপি তৈরি হচ্ছে। মানে রেপ্লিকেশনের কথাটা বললো যে শুধু ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার তৈরি হলো না, সেখান থেকে আবার নতুন নতুন কপিও তৈরি হবে। দ্য স্কিম সাজেস্ট দ্যাট দ্য টু স্ট্র্যান্ডস উড সেপারেটেড অ্যান্ড অ্যাক্ট অ্যাজ টেমপ্লেট ফর দ্য সিনথেসিস অফ নিউ কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। আর ছবি দেখতে পাচ্ছ, এটা ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, এবং এরা যখন কপি তৈরি করবে তখন এই দুটো হেলিক্যাল স্ট্রাকচারটা কি হচ্ছে দেখো এরা কিন্তু এদের মধ্যে বন্ড ছিল, সেই বন্ডটা ভেঙে গিয়ে আলাদা হয়ে গেল, সেপারেট হয়ে গেল, এবং প্রত্যেকটা তখন কি টেমপ্লেট হিসেবে কাজ করছে। এবং এর যে নাইট্রোজেন বেস, ধরুন এখানে থাইমিন রয়েছে, এর অপোজিটে তখন একটা অ্যাডেনিন এসে যুক্ত হচ্ছে এর সঙ্গে ডবল হাইড্রোজেন বন্ড দিয়ে, অর্থাৎ এর কমপ্লিমেন্টারি বেস, অর্থাৎ এর যদি টেমপ্লেট হয়, এরা দুজনই যদি কি হয় টেমপ্লেট হয়, তাহলে কি হচ্ছে এই টেমপ্লেটের কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং, অর্থাৎ কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, এই কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড এবং টেমপ্লেটের মধ্যে আবার কি হচ্ছে নতুন বেস পেয়ার তৈরি হচ্ছে। আফটার দ্য কমপ্লিশন অফ রেপ্লিকেশন পদ্ধতি কমপ্লিট হওয়ার পরে ইচ ডিএনএ মলিকুলস উড হ্যাভ ওয়ান প্যারেন্টাল অ্যান্ড ওয়ান নিউলি সিনথেসাইজড, এবং যখন এই ডুপ্লিকেশনটা কমপ্লিট হচ্ছে তখন দেখা যাচ্ছে কি যে নতুন ডিএনএ, ধরুন এখান থেকে নতুন একটা ডিএনএ তৈরি হলো, তাহলে একটা কি প্যারেন্টাল ডিএনএ থাকছে, স্ট্র্যান্ড থাকছে, একটা নতুন সিনথেসাইজ স্ট্র্যান্ড থাকছে। এই জন্য বলা হচ্ছে সেমি কনজারভেটিভ, অর্থাৎ যদি ধরো না দুটো প্যারেন্টাল স্ট্র্যান্ডই হতো তাহলে সেটা কনজারভেটিভ হয়ে যেত। আবার তাহলে প্যারেন্টাল স্ট্র্যান্ড আসলো না, শুধুমাত্র নতুন নতুন স্ট্র্যান্ড তৈরি হলো, তখন সেটা হয়ে যেত কি নন কনজারভেটিভ। কিন্তু এখানে যেহেতু অর্ধেক থাকছে, তাই এটাকে বলা হচ্ছে সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন। এরপর দ্য এক্সপেরিমেন্টাল, এবার ওটা যে সেমি কনজারভেটিভ বলবো তার এক্সপেরিমেন্টাল প্রুফ কি। ইট ইজ নাও প্রুভেন দ্যাট ডিএনএ রেপ্লিকেটস সেমি কনজারভেটিভলি। বর্তমানে প্রমাণিত হয়েছে যে ডিএনএ যে রেপ্লিকেশন হচ্ছে সেটা হচ্ছে সেমি কনজারভেটিভলি, অর্থ সংরক্ষিতভাবে। ইট ওয়াজ শোন ফার্স্ট ইন ইকোলাই, সাবসিকুয়েন্টলি ইন হায়ার অর্গানিজম সাচ এজ প্ল্যান্টস অ্যান্ড হিউম্যান সেল। এই যে সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন হচ্ছে, এটা প্রথম দেখা কোথায় ইকোলাই, বর্তমানে সেটা মানুষ বা বহু হায়ার প্ল্যান্টগুলোতে পাওয়া গেছে। Matthew Michelson and Franklin Stahl performed
দ্য ফলোইং এক্সপেরিমেন্ট 1958 খ্রিস্টাব্দে ম্যাথিউ মেশেলসন এবং ফ্র্যাঙ্কলিন স্টল এটার কি করেছিল, এক্সপেরিমেন্ট করেছিল। দে গ্রিভ ইকোলাই in a medium containing N4Cl. N15 is the heavy isotope of nitrogen as the only nitrogen source for many generation. ধরো প্রথমে একটা কালচার মিডিয়া নিল, সেই কালচার মিডিয়াতে কি রেখেছে, সেখানে NH4Cl রয়েছে, NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড রয়েছে এবং নাইট্রোজেনটা হেভি আইসোটোপ 18 দ্বারা রেডিও লেভেল হয়ে আছে। এবার এখানে কি করছে, সে একটা ইকোলাই ব্যাকটেরিয়াকে তোমার কাল্টিভেট করছে। ক্লিয়ার? এবার বলছে কি, দ্য রেজাল্ট ওয়াজ N15 ওয়াজ ইনকর্পোরেটেড ইনটু নিউলি সিনথেসাইজড ডিএনএ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস। দিস তাহলে কি হচ্ছে, এই যে ইকোলাই যখন তার নতুন ডিএনএ তৈরি করছে, অর্থাৎ একটা নিউক্লিওটাইড তৈরি করছে, তো একটা নিউক্লিওর নাইট্রোজেন কোথায় রয়েছে, ধরুন অ্যাডেনাইনের কথাটাই বলছি, অ্যাডেনাইন। তো অ্যাডেনাইনের যখন তৈরি হচ্ছে তখন দেখবে যে এটা হচ্ছে অ্যাডেনাইন যে নাইট্রোজেন বেস CN, তো এই যে নাইট্রোজেন গুলো তৈরি হলো তোমার, এই নাইট্রোজেন গুলো অ্যাডেনাইন যে নাইট্রোজেন গুলো তৈরি হলো, এই নাইট্রোজেন গুলো তখন নিউক্লিওটাইড তৈরি হওয়ার জন্য কি নাইট্রোজেন বেস লাগবে, রাইবোজ সুগার লাগবে এবং ফসফরিক অ্যাসিড লাগবে। তো এবার হচ্ছে কি, এই যে এক্ষেত্রে নাইট্রোজেন গুলো কোথায় লাগলো, শুধুমাত্র নাইট্রোজেন বেস তৈরি হওয়ার সময়। তো এই নাইট্রোজেন গুলো রেডিও আইসোটোপ হয়ে যাবে, N18 আইসোটোপ হয়ে যাবে, যার ফলে তোমার কি হবে, এই নাইট্রোজেন রেডিও আইসোটোপ যেহেতু কালচার মিডিয়াম থেকে নিচ্ছে। এবার এখান থেকে যদি আমি পুরো নিউক্লিওটাইডের ছবিটা এঁকে দিই, তাহলে কি হচ্ছে দেখো, CH2O ফসফেট, তাহলে আর নাইট্রোজেন ব্যবহার হচ্ছে না, শুধুমাত্র ওই অংশটা ব্যবহার হচ্ছে। তো এই যে এই অংশগুলো যখন তোমার রেডিও আইসোটোপ হয়ে যাচ্ছে, তখন তাহলে কি হলো, ডিএনএটা তাহলে N15 কন্টেনিং, তাহলে এই ডিএনএটা কি হয়ে গেল, ইকোলাই ডিএনএটা কি হয়ে গেল, N15 containing heavy isotope containing DNA. The heavy DNA molecules could be distinguished from the normal DNA by centrifugation and cesium chloride density gradient. তাহলে এই যে ডেনসিটি গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কি, দেখো এটা হচ্ছে একটা টেস্ট টিউব, যখন আমি সেন্ট্রিফিউজ করছি, হাই স্পিডে যখন ঘোরাচ্ছি, তখন কি হচ্ছে ডেনসিটি গ্রেডিয়েন্ট, অর্থাৎ এর মধ্যে যে মাত্রা, এর মধ্যে যে সিজিয়াম ক্লোরাইড রয়েছে, সেই সিজিয়াম ক্লোরাইডের ঘনত্ব কিন্তু পার্থক্য রয়েছে, তাই একে বলছে ডেনসিটি গ্রেডিয়েন্ট। নোট দ্য N15 is not a radioactive isotope and it can be separated from N14 only based on the densities. তাহলে বলছে N15 যেটা রয়েছে, N15 যেটা রয়েছে সেটা নট রেডিও আইসোটোপ, এটা সহজে কি থাকছে, রেডিও আইসোটোপ N14 থেকে আলাদা করা আছে বাই ডেনসিটি গ্রেডিয়েন্টে। তাহলে যখন আমরা প্যারেন্টাল ডিএনএটাকে, ইকোলাইটাকে এই নিউট্রিশন মিডিয়াম NH4Cl কন্টেইনিং N15 কন্টেইনিং নিউট্রিয়েন্ট মিডিয়ামে যখন চাষ করে কাল্টিভেট করলাম, তো যে ডিএনএটা তৈরি হলো, সমস্ত ডিএনএটা কি N15 কন্টেইনিং হলো, অর্থাৎ একই ডিএনএ থাকলে এটা প্যারেন্টাল ডিএনএ। Then they transfer the cells into a medium with normal NH4Cl, যেখানে N14 রয়েছে। এরপরে এই মিডিয়ামে যে ইকোলাইগুলো চাষ হলো, সেই ইকোলাইটাকে আমি এবার কি করলাম, আরেকটা পেট্রি প্লেট নিলাম যেখানে N14 NH4Cl রয়েছে। তো এবার যখন NH4Cl ট্রান্সফার করব, তাহলে এর পরবর্তী যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হবে, সেই ব্যাকটেরিয়াগুলো কি করবে, সেকেন্ড N14 কন্টেইনিং মিডিয়াম থেকে তোমার নিউট্রিশন অ্যাবজর্ব করে নতুন নতুন নিউক্লিওটাইড বা ডিএনএ বানাবে। তাহলে কি হবে, তাহলে আমার এই যে প্রথম যে ডিএনএটা ছিল, প্রথম যে ডিএনএটা রেড কালারের ডিএনএ ছিল, N14 N15 ধরে না, এরকম একটা ডিএনএ ছিল। এরপরে কি হবে, যখন আমি N14, এটা হচ্ছে N15 এর ছিল, এভাবে দুটো N15, এরপরে যখন আমরা নতুন মিডিয়ামে দেবো, তো এরা রেপ্লিকেশন করবে, তাহলে N15টা কি হবে, সেপারেট হয়ে যাবে, সেপারেট হয়ে গেল। এরপরে কি হচ্ছে, এর সঙ্গে তখন নতুন কালচার যুক্ত হবে, কি নতুন সিনথেসিস হবে, সেটা হচ্ছে N14 কন্টেইনিং অবজেক্ট। তাহলে এখানে কি হলো, N15 N14, আবার এখানে দেখো N15
N14 N15 হলো। অর্থাৎ দেখো এখানে একটা প্যারেন্টাল স্ট্র্যান্ড, একটা নিউলি সিনথেসাইজ স্ট্র্যান্ড হলো। তার ফলে কি হলো, এখানে N15 আর N14 পাওয়া গেল আলাদাভাবে। ক্লিয়ার হলো? হাইব্রিড। এরপরে যখন নেক্সট জেনারেশন তৈরি করব আমরা, তখন দেখো দুটো প্যারেন্টাল ডিএনএ আলাদা সেপারেট হয়ে গেছে, এবং যখন এটা সেপারেট হয়েছে এবং ধরুন এটা কি হলো, একটা হচ্ছে তোমার N15 থাকলো, আরেকটা N15 আলাদা হয়ে গেল। এরপর যেগুলো থাকলো N14, একটা N14 আলাদা হয়ে গেল, একটা N14 আলাদা হয়ে গেল। তাহলে এখানে কি হলো, N14 তৈরি হলো এর চারিদিকে, আবার এই জায়গাটাতে কি হলো, N14 তৈরি হলো। যেহেতু এখন N14 করেন্ট মিডিয়াম আমি তোমার চাষ করছি, তাই কি হচ্ছে, দুটো হাইব্রিড তৈরি হলো এবং দুটো তোমার প্যারেন্টাল ডিএনএ। অর্থাৎ প্রত্যেকটা জেনারেশনে প্যারেন্টের কিছু বৈশিষ্ট্য কম হলেও কিন্তু থেকে যাচ্ছে, এই জন্য একে সেমি কনজারভেটিভ বলা হচ্ছে। এটা N14 হয়েছে, দুটো N14 হয়েছে, কিন্তু এটা N15 মিক্সড হয়ে আছে, আবার N14 হয়েছে। তার প্রত্যেকটা জেনারেশনে কি হচ্ছে, N15টা প্যারেন্টাল জেনারেশনটা থাকছে। হ্যাঁ, মাল্টিপ্লাই দ্য এক্সট্রাক্টে, কারণ একটা 20 মিনিট সময় লাগছে, 20 মিনিট পরে আবার ডাবল জেনারেশন ডাবল হয়ে যাচ্ছে। এবার multiply and extracted the DNA that remained as double-stranded helix. The various samples were separated independent cesium chloride gradient to measure the densities of the DNA. তাহলে এখানে আমরা আলাদা করছি কিভাবে, দেখো যে প্রথমে আমরা N15টা পেলাম একদম তলায়, ধরুন একবারে যদি এটাকে ভাগ করে দিই আমরা 1 2 3 4, অর্থাৎ নিচের দিকে কি হচ্ছে, হেভি আইসোটোপগুলো যাবে এবং হালকা আইসোটোপগুলো উপরের দিকে থাকবে, মানে বিভিন্ন ডেনসিটিতে বিভিন্ন থাকবে। নিচের দিকে যেহেতু গাঢ় থাকবে তাই এখানে N15 জমা হবে, উপরের দিকে ওর কনসেন্ট্রেশনটা হালকা থাকবে সিজিয়াম ক্লোরাইডের, উপরের দিকে হালকা আইসোটোপগুলো উপরে উঠে যাবে। এবার দেখো এখানে কি হলো, যে এখানে যে একইভাবে ভাগ করে 1 2 3 4, এখানেও ভাগ করে যে 1 2 3 4। তাহলে এখানে লক্ষ্য করো যে 1 নম্বর পজিশনে N15 ছিল, কিন্তু 2 নম্বর পজিশনে হাইব্রিডটা আসলো, আবার 3 নম্বর পজিশনে কি হচ্ছে, N14 আসলো, আর দুটো হাইব্রিড ছিল। মানে কি হচ্ছে, যে বিভিন্ন গাঢ়ত্বে বিভিন্ন ঘনত্বে তোমার বিভিন্ন আইসোটোপগুলো জমা হচ্ছে। এরপর বলছেন ক্যান ইউ রিকল, তার বুঝতে পারলে সেমি কনজারভেটিভ কেন, যতই জেনারেশন হয়ে যাক না কেন প্রত্যেকটা জেনারেশনে প্যারেন্টাল স্ট্র্যান্ডগুলো কিছু না কিছু হিসেবে থাকবেই, তাই এটাকে বলা হচ্ছে সেমি কনজারভেটিভ। ক্যান ইউ রিকল হট সেন্ট্রিফুগাল ফোর্স অ্যান্ড think why molecules with a higher mass density would sediment faster? যে সমস্ত তুমি বললো কোন সেন্ট্রিফুগাল ফোর্স, আমি ধরুন একটা সেন্ট্রিফিউজ টিউবকে, যে সেন্ট্রিফিউজ টিউবটা ধরনের টিউবটা একটু মেশিনের মাধ্যমে হাই স্পিডে ঘোরাচ্ছি, অ্যাক্সিস অফ রোটেশন, এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। সেন্ট্রিফুগাল মানে হচ্ছে অ্যাক্সিস থেকে জিনিসগুলো বাইরের দিকে ছিটকে যাচ্ছে, সেন্ট্রিফুগাল। আর সেন্ট্রিপেটাল মানে হচ্ছে ভিতরের দিকে আসছে, কিন্তু ভিতরের দিকে আসছে না, এই যখন এটা ঘুরছে, দেখো এটা যে অ্যাক্সিস হয়, এটা যেমন টেস্ট টিউবটা নিই, টেস্ট টিউবটা ধরেন এটা একটা সেন্ট্রিফিউজ টিউব, এর মধ্যে আমার সলিউশন রয়েছে। এবার করে এটা ধরনের অ্যাক্সিস, যখন আমি এটাকে হাই স্পিডে রোটেশন করছি, তখন কি করছে, তাহলে এই অ্যাক্সিসের চারিদিকে ঘুরছে এবং এখানকার যে জিনিসগুলো রয়েছে সেগুলো বাইরের দিকে ছিটকে যেতে চাইছে, বাইরের দিকে, এটা বাইরের দিকে ভেলোসিটি ভিতে ছিটতে চাইছে। আর ওমেগা হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, অর্থাৎ ঘুরছে যখন। তাহলে এখানে কি বলছে, আবার ডেফিনেশন অফ সেন্ট্রিফুগাল ফোর্স, প্রথম জানবো আমরা সেন্ট্রিফুগাল ফোর্স কাকে বলে। সেন্ট্রিফুগাল ফোর্স ইজ এ টেন্ডেন্সি ইজ অ্যান অবজেক্ট ট্রাভেল অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল দ্যাট ইজ মুভিং ইন এ সার্কুলার মোশন। তো যে বললাম, যখন একটা অ্যাক্সিসের চারিদিকে কোনো একটা সলিউশন ঘুরছে, তখন কি করবে, সলিউশনের মধ্যে যে পার্টিকেলগুলো রয়েছে সেগুলো শুধু বাইরের দিকে ছিটকে যেতে চাইবে। এটাই হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার সেন্ট্রিফুগাল ফোর্স। এবার ফর্মুলা ফর সেন্ট্রিফুগাল ফোর্স ইট ইজ ক্যালকুলেটেড বাই দ্য ফর্মুলা F is equal to mw2r। এখানে F হচ্ছে সেন্ট্রিফুগাল ফোর্স, অর্থাৎ এই যে ভেলোসিটি, কি ভেলোসিটি দিয়ে ওটাই হচ্ছে বাইরে দিয়ে বেরোচ্ছে। M ফর মাস, যে অবজেক্টগুলো তার ওজন কত। W হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা সেটা।
ভেলোসিটি এবং সাথে আর হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য, তাহলে এখানে অ্যাক্সিস থেকে এই বাইরের যে অংশ পার্টিকেল ঘুরছে তার ডিস্টেন্স কতটা রয়েছে। কনক্লুশন কি হলো, অ্যাজ ফর দ্য ফর্মুলা সেন্ট্রিফুগাল ফোর্স angular velocity of mass are inversely proportional to each other, thus higher density molecule sediment faster। তাহলে এর নিচের দিকে যেগুলো হেভি মলিকিউল সেগুলো নিচের দিকে জমা হবে, আর যেগুলো লাইট মলিকিউল সেটা হচ্ছে উপরের দিকে জমা হবে। ওই জন্য N15 কে আমরা পেয়েছি হেভি আইসোটোপ নিচের দিকে পেয়েছি, N14 কে আমরা উপরের দিকে পাবো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপর 3 নম্বর পয়েন্ট কি বলে দেখো, thus the DNA was extracted from the culture one generation after the transfer from N15 to N14। তাহলে আমরা প্রথমে N15 এ কাল্টিভেট করলাম, পর N14 এ ট্রান্সফার করলাম আফটার 20 মিনিটস, মানে 20 মিনিট লাগছে কিসের জন্য, একটা জেনারেশন। কারণ ইকুয়ালাইজ তোমার হচ্ছে কি জেনারেশন টাইম হচ্ছে 20 মিনিটস অ্যাট হাইব্রিড ইন্টারমিডিয়েট ডেন্সিটি। তাহলে যে হাইব্রিড তৈরি হলো একটা N15 একটা N14 মিডিয়াম। ডিএনএ এক্সট্রাক্টেড ফ্রম দ্য কালচার আফটার অ্যানাদার জেনারেশন, আবার কি 40 মিনিট পরে যদি আমরা পাই, 40 মিনিট পরে যদি আবার আমরা দেখি, তাহলে দেখতে পাবো কি যে এর দুটো স্ট্যান্ড কি হয়েছে, সেপারেট হয়ে গেছে। একটা স্ট্যান্ড হচ্ছে N14 কন্টিনিউ, একটা হচ্ছে N15 কন্টিনিউ, এবং এর চারপাশে আবার নতুন স্ট্যান্ড তৈরি হয়েছে। অর্থাৎ এখানে তো তৈরি হয়েছে একটা N14 আর এখানে তৈরি হচ্ছে N14 N15। অর্থাৎ প্রত্যেকটা জেনারেশনে কি হচ্ছে, প্যারেন্টাল ডিএনএ কিছু না হলেও কিছু পার্সেন্ট থেকেই যাচ্ছে, এই জন্য সেমি কনজারভেটিভ বলা হচ্ছে। composed equal amount of this hybrid DNA of light, if E. coli was allowed to grow for 18 minutes, next page এটা নিয়ে আলোচনা করছি। Very similar experiments involving use radioactive thymidine to detect distribution of DNA in the chromosome was performed by Victoria Faber by Taylor and colleagues। একই জিনিস নিয়ে আবার এক্সপেরিমেন্ট করা হয়েছিল, যেটা তোমার রেডিও অ্যাক্টিভ থাইমিডিন করা। মানে এখানে যেমন আমরা কি করছি, নাইট্রোজেনটাকে আমরা রেডিও আইসোটোপ করছি, তো এখানে থাইমিডিন গ্রুপটা কি তোমার হচ্ছে সি, এটা হচ্ছে থাইমিডিন, যেখানে কি হচ্ছে 1 2 3 4 5 এখানে কার্বক্সি গ্রুপ আর এখানে মিথাইল গ্রুপ থাকে। এটা হচ্ছে থাইমিনের গঠন। এই থাইমিনকে রেডিও আইসোটোপ করে তোমার সেমি কনজারভেটিভ মোড অ্যাপ্লিকেশন বের করা হয়েছে। কে করেছে ওটা? এটা করে টেইলার্স অ্যান্ড কলেজ 958। দ্য এক্সপেরিমেন্ট প্রুভ দ্যাট ডিএনএ ক্রোমোজোম অলসো রেপ্লিকেট সেমি, ডিএনএ যে ক্রোমোজোম থাকে সেটাও কিন্তু রেপ্লিকেট হয় সেমি কনজারভেটিভলি। এবার আগের প্রশ্নটা, যদি ইফ E. coli was allowed to grow for 80 minutes, then what would be the properties of light and hybrid densities in molecules? ফার্স্ট দেখো, এখানে আমরা কি প্যারেন্টাল দিয়ে, এটা হলো প্যারেন্টাল, যেটা N15 কন্টেনিং, যেটা N15। যখন হাইব্রিড আসলো তখন সেখানে N15 হলো, N14 দুটোই থাকলো। এখানে দেখা যাচ্ছে যে দুটো হচ্ছে হাইব্রিড, 2 N15 N14, আর তোমার হচ্ছে দুখানা রয়েছে N14 রয়েছে। এখানে তোমার হচ্ছে দুখানা N15 N14 আর 6খানা রয়েছে, 4খানা রয়েছে তোমার N15 N14। এবার এখানে দেখতে পাওয়া যাচ্ছে দুটো রয়েছে N15 N14 আর 1 2 3 4 5 6, আর 6খানা রয়েছে N15 N14। লক্ষ্য এখানে হচ্ছে কি দুটো তৈরি, দুটো হচ্ছে N15 আর N14 হাইব্রিড। এখানে একটা হচ্ছে N15, রেজাল্টটা জাস্ট ফলো করো একটা, তাহলে বুঝতে পারবে যে প্রথম জেনারেশনে কি হচ্ছে, দুটো হচ্ছে প্যারেন্টাল ডিএনএ N15 মিডিয়াম, কিন্তু 20 মিনিট পর সেকেন্ড জেনারেশনে দেখা যাচ্ছে যে দুটোই তৈরি হয়েছে, দুটোই হাইব্রিড তৈরি হয়েছে। আবার আরো 40 মিনিট পরে তোমার দেখতে পাওয়া যাচ্ছে সেখানে দুটো হাইব্রিড তৈরি হয়েছে আর দুটো N14 কন্টেনিং। এবং পরের জেনারেশনে দেখা যাচ্ছে যে হাইব্রিড তৈরি হয়েছে আবার দুটো, আর বাকি 4টে তোমার N14 15। 80 মিনিটে দেখা যাচ্ছে দুখানা হাইব্রিড তৈরি হয়েছে 6খানের মধ্যে, মানে দুটো হাইব্রিড তোমার থেকে যাচ্ছে, বাকি তোমার কি হচ্ছে নতুন
ডিএনএ তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা কি বললাম দেখো, যখন 0 টাইম তখন নো লাইট অ্যান্ড হাইব্রিড, কোনো হাইব্রিড স্ট্যান্ড নেই, শুধুমাত্র N15। 20 মিনিট পরে আমরা পেলাম কি, দুটো পেলাম হাইব্রিড। 40 মিনিট পরে আমরা কি, দুটো হাইব্রিড এবং 4টে তোমার N14 পেলাম। আর 60 মিনিট পরে আবার কি হচ্ছে, আরও বাড়বে। 60 মিনিট পরে দুটো হাইব্রিড পেলাম আর 4টে N14 পেলাম। আবার 80 মিনিট পরে দেখা যাচ্ছে যে, তাহলে এটাকে জাস্ট এখানে কি করো, যে এখানে করো 1টা 2টা 4টে, তাহলে টোটাল 6টা আছে, তো 2/6 × 100 করে দাও। এখানে 4/6 × 100 করে দাও, তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এখানে 2/8 × 100 করে দাও, আর 6/8 × 100 করে দাও। লাস্ট জেনারেশনে কত হচ্ছে তোমার, 4 2 8, 4 5 100, 25% তোমার হাইব্রিড তৈরি হচ্ছে। আর এখানে একই দেখি, এখানে 75% তৈরি হচ্ছে কি, N14 continue medium. We have done that. We will have the 4th generation, which will have 12 hybrid strand, 87.5% light strand. লেখা তুমি করতে পারো, যেখানে এইভাবে করতে পারো 25%, 75%, অর্থাৎ কিভাবে তোমার বাড়ছে, অর্থাৎ হাইব্রিড ডিএনএ থেকে যাচ্ছে আর এক্সট্রা তোমার N14 কোয়ার্টারনি ডিএনএ নতুনভাবে তৈরি হতে থাকছে। 6th জেনারেশন, এই 60 মিনিট আমরা পেলাম কি, এই জিনিসটা পেলাম 75, আর 4 তোমার 80 মিনিট 80 4th জেনারেশনে পেলাম তোমার এখানে। এবং এরপরে নেক্সট জেনারেশনে আমরা পাবো কি, তোমার 12.5% পাবো কি, 12.5%, মানে এখানে 12.5%, এরপরে জেনারেশন 12.5% তোমার হাইব্রিড পাবো, আর 87.5% তোমার লাইট স্ট্যান্ড পাবো, মানে N14। আশা করি এটা বুঝতে পেরেছো। তাই এই ভিডিওটি দেখার জন্য তোমাদের একান্ত ধন্যবাদ। এবং এই চ্যাপ্টারের অন্যান্য ভিডিওগুলো প্রতিটি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে তোমরা পেয়ে যাবে।